চলুন মানব ইতিহাসের এমন একটা সময়ে ফিরে যাই যখন মানুষ প্রথমবারের মতো জড়শক্তিকে মানে ইনঅ্যানিমেট এনার্জিকে বিশাল আকারে ব্যবহার করতে শিখল। না, এটা কোনো শুকনো ইতিহাসের ক্লাস নয়, এটা আসলে তাপকে বশ করার একটা অসাধারণ গল্প। গল্পটা হলো প্রথম শিল্প বিপ্লবের। আর এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। আমরা দেখব কিভাবে শুধুমাত্র একটা টেকনোলজিক্যাল ইনোভেশন থেকে শুরু হয়ে একটা চেইন রিঅ্যাকশনের মতো পুরো সমাজটাই নতুন করে গড়ে উঠেছিল। ভাবুন তো, একদিকে ছিল পিসিশক্তি আর প্রকৃতির মর্জির ওপর পুরোপুরি নির্ভরশীল একটা শান্ত গ্রামীণ জীবন, আর অন্যদিকে ঘড়ির কাঁটা আর মেশিনের শব্দের তালে চলা শিল্প শহরের তুমুল ব্যস্ততা। এই যে বিশাল ফারাক, এটাই ছিল প্রথম শিল্প বিপ্লবের মূল কথা। এই বিপ্লবের শুরুটা কিন্তু কোনো বিশাল পরিকল্পনা করে হয়নি, বরং এর জন্ম হয়েছিল একটা খুব বাস্তব সমস্যা থেকে। অষ্টাদশ শতকে ব্রিটেনে কয়লার চাহিদা বেড়েই চলেছিল, কিন্তু খনি শ্রমিকরা যত গভীরে যাচ্ছিল খনিগুলো পানিতে ডুবে যাওয়ার ঝুঁকিও তত বাড়ছিল। মানে দেশের শক্তির মূল উৎসটাই তখন হুমকির মুখে। আর ঠিক এই খনিগুলোকে পানি থেকে বাঁচানোর তাগিদেই জন্ম নিল এমন এক প্রযুক্তি যা কিনা পুরো দুনিয়াটাকেই বদলে দিল, স্টিম ইঞ্জিন। তাপকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করার এটাই ছিল প্রথম সফল চেষ্টা। সত্যি বলতে জেমস ওয়াটের এই উদ্ভাবনটা ছিল একেবারে যুগান্তকারী। তার আগে সেভেরি বা নিউকোমেনের ইঞ্জিনে কি হতো, একই সিলিন্ডারকে বারবার গরম আর ঠান্ডা করা হতো যাতে প্রচুর শক্তি নষ্ট হতো। ওয়াট এই সমস্যার সমাধান করলেন একটা আলাদা কনডেন্সার যোগ করে। এর ফলে যা হলো দেখুন, মূল সিলিন্ডারটা সবসময় গরম থাকছে আর বাষ্প ঠান্ডা করার কাজটা হচ্ছে অন্য একটা চেম্বারে। শুধু এই একটা পরিবর্তনেই ইঞ্জিনের কার্যক্ষমতা এতটাই বেড়ে গেল যে স্টিম পাওয়ার শুধু খনি থেকে জল তোলার কাজেই আটকে থাকল না, এটা বাণিজ্যিকভাবে যে কোনো শিল্পের জন্যই সহজলভ্য হয়ে উঠল। তাহলে মূল বৈজ্ঞানিক সাফল্যটা কি ছিল? ছিল তাপ শক্তিকে নির্ভরযোগ্যভাবে ঘূর্ণন গতিতে মানে রোটেশনাল মোশনে রূপান্তর করা। আর এই আবিষ্কারটাই শিল্প কারখানাকে নদীর ওপর নির্ভরশীলতা থেকে মুক্তি দিল, কারণ এখন শক্তি যেখানে খুশি সেখানেই তৈরি করা যেত। এর প্রভাব ছিল অবিশ্বাস্য। কারখানাগুলো এখন নদীর পাড় থেকে সরে এসে কয়লা খনির কাছে বা শহরের মাঝে গড়ে উঠতে শুরু করল। স্টিফেনসনের রেল ইঞ্জিন আর ফুলটেনের স্টিমবোট এই দুটো মিলে জল আর স্থলপথের দূরত্বকে এতটাই কমিয়ে আনল যে বিশ্বজুড়ে ব্যবসা বাণিজ্য আর যোগাযোগে এক নতুন দিগন্ত খুলে গেল। আচ্ছা, এই নতুন শক্তিটা প্রথম কোন শিল্পকে বদলে দিয়েছিল? শুনলে অবাক হতে হয়। বিপ্লবের এই ধাপটা কিন্তু বাষ্প দিয়ে শুরু হয়নি, বরং শুরু হয়েছিল সুতো আর কাপড় নিয়ে, একটা খুব সাধারণ উৎপাদন সংকট থেকে। সমস্যাটা ছিল ঠিক এই রকম। তখনকার যে কুটির শিল্প ছিল তাতে একজন তাঁতি যে স্পিডে কাপড় বুনতে পারতেন সেই পরিমাণ সুতো জোগাড় করতে 5 বা তারও বেশি লোকের দরকার হতো। সোজা কথায় সুতোর যোগানে একটা বিরাট ঘাটতি ছিল। আর এরপর একের পর এক আবিষ্কার এসে এই সংকটকে একেবারে ভেঙে দিল। স্পিনিং জেনি, ওয়াটার ফ্রেম আর স্পিনিং মিউলের মতো যন্ত্রগুলো সুতো তৈরির ক্ষমতা এতটাই বাড়িয়ে দিল যে বস্ত্র উৎপাদনে রীতিমতো একটা বিস্ফোরণ ঘটল। এই নতুন যন্ত্রগুলো ছিল বিশাল আকারের, আর সেগুলো চালানোর জন্য দরকার ছিল কেন্দ্রীভূত শক্তির, আর এর ফলেই জন্ম হল ফ্যাক্টরি সিস্টেমের। এটা কিন্তু শুধু একটা নতুন ধরনের বিল্ডিং ছিল না, এটা ছিল একটা নতুন সমাজ ব্যবস্থা। এখানে মানুষের জীবন আর সূর্য বা ঋতুর হিসাবে চলত না, চলত ফ্যাক্টরির ঘড়ি আর হুইসেলের শব্দে। ফ্যাক্টরি যেমন উৎপাদনকে এক ছাদের নিচে নিয়ে এলো, তেমনি এটা মানুষকেও এক জায়গায় জড়ো করল। এর ফল হল গ্রাম থেকে শহরে মানুষের ঢল আর শিল্পনগরীগুলোর বিস্ফোরক বৃদ্ধি। এর পেছনে দুটো বড় কারণ ছিল। একদিকে এনক্লোজার মুভমেন্টের কারণে গ্রামের সাধারণ কৃষকরা তাদের জমি হারাচ্ছিল, অন্যদিকে শহরের কারখানাগুলো কাজের সুযোগ তৈরি করছিল। এই দুইয়ের টানেই মানুষ ম্যানচেস্টার, বার্মিংহামের মতো শহরগুলোতে ভিড় জমাতে শুরু করল। এই পরিবর্তনের গতিটা ছিল অবিশ্বাস্য। একটা উদাহরণ দিই, ম্যানচেস্টার শহরের জনসংখ্যা মাত্র 100 বছরে প্রায় 15 গুণ বেড়ে গিয়েছিল। ভাবা যায়, একটা গোটা শহর বলা যায় কারখানার হাত ধরেই শূন্য থেকে গড়ে উঠেছিল। কারখানার ভেতরে প্রোডাকশনের মূল মন্ত্রটা ছিল অ্যাডাম স্মিথের ডিভিশন অফ লেবার বা শ্রম বিভাজন নীতি। মানে একজন শ্রমিক পুরো কাজটা না করে একটা নির্দিষ্ট ছোট কাজ বারবার করতে থাকত। এতে উৎপাদন অনেক গুণ বেড়ে যেত। তবে সামাজিক প্রভাবও ছিল অমহান। এই সিস্টেমের ফলেই আধুনিক শ্রমিক শ্রেণীর জন্ম হয়। কারখানার মালিকরা তখন কম মজুরিতে নারী ও শিশুসহ অদক্ষ শ্রমিকদের কাজে লাগাতে শুরু করে, যা কাজের ধরন আর সামাজিক কাঠামোটাকেই পুরোপুরি বদলে দেয়।
এই দ্রুত নগরায়নের ফলে শহরগুলোতে একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়। অস্বাস্থ্যকর বস্তি, দূষিত জলের কারণে কলেরা, টাইফয়েডের মতো রোগ ছড়িয়ে পড়ে। তবে এই সংকটগুলোই কিন্তু আবার আধুনিক নগর পরিকল্পনা, জনস্বাস্থ্য আইন এবং শ্রমিকদের অধিকার আদায়ের জন্য ট্রেড ইউনিয়ন তৈরির মতো উদ্যোগের জন্ম দিয়েছিল। চলুন এখন আমরা সেই মূল উপাদানটার কথা বলি যা এই পুরো বিপ্লবকে শক্তি জুগিয়েছিল। এই সমস্ত ইঞ্জিন, কারখানা আর শহরের পেছনের চালিকা শক্তি ছিল একটাই, কয়লা। কয়লাকে জীবাশ্মীভূত সূর্যালোক বা ফসিলাইজড সানলাইট বলাটা খুবই যুক্তিসঙ্গত, কারণ লক্ষ লক্ষ বছর ধরে জমানো সৌরশক্তি কয়লার মধ্যে ঘনীভূত হয়েছিল। এর আগে মানুষ কাঠ বা বাতাসের মতো নবায়নযোগ্য শক্তির উপর নির্ভরশীল ছিল, যা ছিল কম ঘনত্বের এবং সবসময় পাওয়া যেত না। কয়লা ছিল এর ঠিক উল্টো। এর পেছনের রসায়নটা খুব সহজ কিন্তু শক্তিশালী। কয়লা পুড়িয়ে অর্থাৎ কার্বনকে অক্সিজেনের সাথে মিশিয়ে অসংখ্য তাপশক্তি তৈরি করা হয়, আর বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড। এই তাপ দিয়েই লোহা গলানোর মতো কঠিন কাজগুলো করা সম্ভব হয়েছিল, যা দিয়ে পরে রেল লাইন আর মেশিন তৈরি হতো। কিন্তু এই বিপুল শক্তির একটা লুকানো দামও দিতে হয়েছিল। কয়লার ব্যাপক ব্যবহারের ফলে লন্ডন আর ম্যানচেস্টারের আকাশ ঘন ধোঁয়া বা স্মগে ছেয়ে গিয়েছিল। বলা যায় এটাই ছিল আধুনিক পরিবেশ দূষণের শুরু এবং মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের একেবারে প্রথম ধাপ। প্রযুক্তিগত পরিবর্তনের সাথে সাথে মানুষের চিন্তা ভাবনাতেও একটা গভীর বদল এসেছিল। প্রকৃতিকে আর জীবন্ত কোনো সত্তা হিসেবে না দেখে কেবল ব্যবহারের জন্য সম্পদের ভাণ্ডার হিসেবে দেখা শুরু হলো। এই যান্ত্রিক দৃষ্টিভঙ্গিটাই পৃথিবীকে নতুন করে সাজানোর পেছনের শক্তি আর দর্শন জুগিয়েছিল। দেখুন, প্রথম শিল্প বিপ্লব আমাদের শিখিয়েছিল তাপকে কি করে বশ করতে হয়, আর সেখান থেকেই কিন্তু রাস্তা তৈরি হয়েছিল বিদ্যুৎ আবিষ্কারের। আজ আমরাও ঠিক তেমনই একটা মোড়ে দাঁড়িয়ে। তো প্রশ্নটা হলো, ২১ শতকে এসে কোন শক্তিটা আমাদের পৃথিবীকে ঠিক একইভাবে বদলে দেবে? উত্তরটা সেটা তো সময়ই বলবে।